দর্শক, ইস্পাহানি মির্জাপুর চেয়া মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। কুলি থেকে শত কোটি টাকার মালিক আবেদ আলী আদালতে প্রশ্ন ফাঁসের দায় স্বীকার 7 জনের। আমারও কোনো সম্পৃক্ততা কোনো অসৎ কাজে পাওয়া যায়, আমাকেও ফায়ার করা হবে। প্রশ্ন ফাঁসে সম্পৃক্ততা প্রমাণের চ্যালেঞ্জ পিএসসি চেয়ারম্যানের। রেলের পরীক্ষায় 5 জন বরখাস্ত। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। রপ্তানি বাণিজ্য বাড়াতে চায় ঢাকা। কোটা বাতিল নয়, যৌক্তিক সংস্কার চান আন্দোলনকারীরা। কাল সকাল সন্ধ্যা সর্বাত্মক বাংলা ব্লকেট। ট্রিপল সেঞ্চুরি হাঁকালো কাঁচামরিচের কেজি। বৃষ্টি আর সড়কপথে চাঁদাবাজির অজুহাত ব্যবসায়ীদের। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমতিন। আজকে আমরা আলোচনা শুরু করতে চাই কোটা সংস্কারের বর্তমান অবস্থা নিয়ে। এর পাশাপাশি অন্যান্য কয়েকটি বিষয় আলোচনায় আসবে, যেমন শিক্ষকদের আন্দোলন রয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর চীন সফর, সে নিয়েও আমরা কথা বলতে চাই। 3 জন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, তিনি প্রেসিডিয়াম সদস্য, যুবলীগ এবং সাবেক সংসদ সদস্য। আছেন জনাব শহীদুল ইসলাম বাবুল, তিনি সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল, এবং জনাব রাজিকুজ্জামান রতন, তিনি সহ সাধারণ সম্পাদক, বাসদ। এছাড়াও আমাদের সাথে যুক্ত হয়েছেন সরাসরি হাসনাত আবদুল্লাহ, তিনি সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের নেতৃত্বেই এই কোটা সংস্কার আন্দোলন চলছে। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে কোটা সংস্কার আন্দোলনের সবশেষ অবস্থা নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। মঙ্গলবার বাংলা ব্লকেট কর্মসূচি না থাকলেও দেশের বিভিন্ন স্থানে মাঠে নামে সাধারণ শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিল অবরোধ কার্যক্রম। স্লোগানে মুখর ছিল রাজশাহী ও বরিশালের রাজপথ। আমরা চাই এই কোটা প্রথা বাতিল হোক, অথবা এই কোটাকে একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে সংস্কার করা হোক। আমরা সবাই এক দফা দাবিতে এখন এক হয়েছি। প্রত্যেকটা গভর্নমেন্ট জব সেক্টরে আমরা কোটাটা বাতিল চাচ্ছি। এই বৈষম্য যতক্ষণ না উঠবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে বুয়েট শিক্ষার্থীরাও। ফেস্টুন ব্যানার নিয়ে অবস্থান নেন তারা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জানান, এই আন্দোলন সরকারি চাকরিতে কোটা বাতিল নয়, যৌক্তিক সংস্কারের। আমাদের আন্দোলনটি কোটা বাতিলের নয়, বরং বাস্তবতার সাথে সমন্বয় রেখে কোটার যৌক্তিক সংস্কার। আমরা কিভাবে এটুকু নিশ্চিত হতে পারি আবার সেই 18 পরিপত্র বহাল হবে এবং আমরা নিশ্চিত থাকবো এবং ভবিষ্যতে আরেকটি 24 বা 18 আসবে না এবং আবার আমাদেরকে আন্দোলন নামতে হবে না। ঘোষণা দেন সারা দেশে সর্বাত্মক বাংলা ব্লকেট কর্মসূচির। আগামীকাল 10ই জুলাই 2024 আমাদের যে এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে এবং এই ব্লকেটের মধ্যে সড়কপথ, রেলপথ আওতাভুক্ত থাকবে। আপিল বিভাগে কোটা বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে বুধবার। এর প্রেক্ষিতে শিক্ষার্থীরা বলেন, কোটা সংশোধন হলে আন্দোলন থেকে সরে আসবেন তারা। শুরুতেই জনাব হাসনাত আবদুল্লাহ, আপনার কাছে আসতে চাই। এরই মধ্যে যেটা খবর আমরা পাচ্ছি তা হচ্ছে 2 জন যাচ্ছেন আপিল বিভাগে, এখানে আবেদন করা হচ্ছে পক্ষভুক্তির, এবং আগামীকালকে আপিল বিভাগের শুনানিও হচ্ছে। এবং এর পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলবার চেষ্টা করছেন যে ব্যাপারটায় যেহেতু আপনারাই আদালতে যাচ্ছেন, ফলে এখন পুরো ব্যাপারটাই আদালতের এখতিয়ারের মধ্যে চলে গেছে। এই মুহূর্তে আন্দোলন করাটা বা নতুন কোনো কঠোর কর্মসূচি দেওয়াটা যৌক্তিক নয়। আপনারা কি বলছেন এই ব্যাপারে? আচ্ছা, আপনি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। প্রথমত একটা বিষয় আমরা সংশোধন করে দিচ্ছি। আমরা আজকে প্রেস ব্রিফিং এ ওই বিষয়গুলোটা নিয়ে আমরা কথা বলেছি। এটি হচ্ছে আমাদের পক্ষ থেকে কেউ আপিল করেনি, কারণ আমরা যখন আন্দোলনটি চালিয়ে গিয়েছিলাম, আন্দোলনটি চালানোর এক পর্যায়ে আমরা যখন পুলিশ মেকারদের সাথে আমরা কথা বলেছি, আমরা একটা পর্যায়ে আমরা এসে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে 18 সালের যে পরিপত্রটি রয়েছে, এই পরিপত্রটি একটা ত্রুটিপূর্ণ পরিপত্র ছিল,
যার ফলে এই এই পরিপত্রটি যদি আমরা হাইকোর্টে যাই, সেক্ষেত্রে যদি আবার রিট করা হয়, এই পরিপত্রটি যদি স্টেও করে, আবার যদি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি এটার এগেনস্টে হচ্ছে আবার আপিল করে, যে হতে পারে সেটা প্রতিবন্ধী। কারণ সংবিধানে কিন্তু উল্লেখ রয়েছে যে কোনো অনগ্রসর জনগোষ্ঠীকে কোটা যদি রাষ্ট্র মনে করে তাকে কোটা দিবে, কিন্তু 18 সালের পরিপত্রে কোটাকে একদম বাতিল করে দেওয়া হয়েছিল। আমরা একটি জায়গায় স্পষ্ট করতে চাই, আমরা 18 সালে যখন আন্দোলনটি হয়েছিল সেটিও কোটা বাতিলের জন্য হয়নি, এখন যে আন্দোলনটি হচ্ছে সেটাও কিন্তু কোটা বাতিলের জন্য হচ্ছে না। আমরা চাচ্ছি সময়ের সাথে সাথে বাস্তবতার নিরিখে কোটা সংস্কার করার জন্য। এখন যে বিষয়টি হচ্ছে, যেহেতু আমরা শুনেছি যে আগামীকাল হয়তো আপিল করবে বা করছে, কিন্তু সেটা আমাদের পক্ষ থেকে হচ্ছে না। সেটা হচ্ছে যে আমরা শুনেছি যে 2 জন ছাত্র তারা মনে করছে তারা ইন্টারেস্ট গ্রুপ হয়ে সেক্ষেত্রে আপিলটি করছে। কিন্তু আমরা আন্দোলনের একটি পর্যায়ে এসে কিন্তু আমরা এক দফা দাবি দিয়েছিলাম যে যৌক্তিক সংস্কার করতে হবে কোটা, অযৌক্তিক যে কোটাগুলো রয়েছে, পোষ্য কোটা রয়েছে বা অযৌক্তিক যে কোটাগুলো রয়েছে চাকরির মধ্যে, সেই কোটাগুলোকে বাদ দিতে হবে। এখন এই জায়গার মধ্যে আমাদেরকে একটা পক্ষ আমাদেরকে একটা ব্লেম দেওয়ার চেষ্টা করছে যে আমরা মুক্তিযুদ্ধের কোটা বিরোধী, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের কোটা বিরোধী না। আমরা মুক্তিযোদ্ধাদের যে কোটাটা রয়েছে বা মুক্তিযোদ্ধাদের যে সুবিধাটি রয়েছে, বা মুক্তিযোদ্ধাদের এটা সুবিধা না, এটা রিওয়ার্ড। যারা বাংলাদেশকে বিশ্বাস করে, বাংলাদেশ যারা বাংলাদেশের আইডিয়াটাকে ধারণ করে, বাংলাদেশকে যারা ওন করে, তারা আমাদের শ্রেষ্ঠ যে সন্তান, মুক্তিযোদ্ধাদের প্রশ্নে, মুক্তিযোদ্ধাদের রিওয়ার্ডের কে কখনো প্রশ্ন করতে পারে না। এই কারণে মুক্তিযোদ্ধাদের যে বিদ্যমান সুবিধাগুলো রয়েছে, এই সুবিধাগুলো যদি রাষ্ট্র মনে করে প্রয়োজনে বিদ্যমান সুবিধাগুলোকে চাইলে এক্সপান্ড করতে পারে। কিন্তু আমাদের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের যে কোটাটি রয়েছে, এই কোটাটির এগেনস্টে হচ্ছে আমাদের স্ট্যান্ড। কারণ বর্তমানে এসে 2024 সালে এসে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের আসলে কোটা দেওয়ার কতটা প্রয়োজনীয়তা, কারণ সংবিধানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে অনগ্রসর জনগোষ্ঠী। এখানে একটা বিষয় স্পষ্ট করতে হবে যে অনগ্রসর মুক্তিযোদ্ধাদেরকে যদি ঢালাও ভাবে এই যে নাতিপুতিদের যদি কোটা দেওয়া হয়, তারা কি আসলে অনগ্রসর কিনা, এই বিষয়টি প্রশ্ন থেকে যায়। এখন অনগ্রসরের যদি সংজ্ঞায়ন দাঁড় করানো হয়, অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশে আসলে অনগ্রসর একটি কৃষক অথবা একটা শ্রমিক, একজন মজুর, রেমিটেন্স যোদ্ধা, সেই অর্থে কিন্তু আমি নাতিপুতিদের জায়গা বলছি। আমি যদি টাইম ফ্রেমটা আমি এখানে একটা ফ্রেমিং করছি, আমি মুক্তিযোদ্ধাদের কথা বলছি না, সন্তানদের কথাও বলছি না, আমি নাতিপুতিদের কথা বলছি। এই জায়গায় আমাদেরকে সবসময় এই ব্লেমটা দেওয়া হয়, এই ব্লেমটা আমরা নিতে চাই না। আমি আবারও বলছি, আমরা বারবার বলছি, কিন্তু এই জায়গায় আমাদেরকে মিস ইন্টারপ্রেট করা হয়। আমরা মুক্তিযোদ্ধাদের বিরোধী, মুক্তিযোদ্ধাদের কোটা বা মুক্তিযোদ্ধাদের যে রিওয়ার্ড দেওয়া হয়েছে, এই রিওয়ার্ডকে আমরা কখনোই প্রশ্নের মধ্যে আমরা আনতে চাই না। আমরা শুধুমাত্র নাতিপুতিদের জায়গা। আপনারা কি মনে করেন যে মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্ম যারা, তাদের কি কিছু কোটা এরপরেও থাকা উচিত, নাকি পুরোপুরি এই পোষ্য কোটাটা বাতিল করা উচিত? এখন মুক্তিযোদ্ধাদের এই জায়গাটা স্পষ্ট করতে হবে আসলে যে মুক্তিযোদ্ধাদের এই যে রিওয়ার্ড বা এই যে কোটাটা, বিশেষ করে চাকরির মতো একটা মৌলিক জায়গায়, যেখানে চাকরি প্রার্থীর তুলনায় যে চাকরির যে সংকটটি রয়েছে, সেখানে আমাদের গভর্নমেন্ট যে সিস্টেমে আমাদেরকে রিক্রুট করে, সেখানে নিশ্চয়ই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে হচ্ছে রিক্রুট করে। এখন আমি একজন চাকরি প্রার্থী, আমি যদি সেই স্ট্যান্ডার্ডটাকে ফিল আপ করতে না পারি, আমি দরকার হলে আমি চাকরি করবো না, আমি অন্য কোনো জিনিস খুঁজে নিতে হবে, সেটা আমাকে অন্য কিছু খুঁজে নিতে হবে। এখন সেই জায়গাতে আমরা একটা জায়গা স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে নাতিপুতিদের যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা আমার মনে হয় যে একটা লিমিটেশনস আসা উচিত বা সেই জায়গাটা বন্ধ করা উচিত। সেটাকে আমরা পোষ্য কোটা হিসেবে আমরা আসলে বিবেচনা করছি। এর পাশাপাশি নারীদের কোটার প্রসঙ্গ রয়েছে, প্রতিবন্ধী রয়েছে, আদিবাসীদের বিষয় রয়েছে, সেগুলোর ব্যাপারে কি আপনারা কোনো একটা নির্দিষ্ট প্রস্তাব করতে চান সরকারের কাছে, যে এত সংখ্যক আসলে এই বিষয়ে কোটা রাখা যেতে পারে? আচ্ছা, এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আমরা পুনরাবৃত্তি করছি, কোটাটা যদি বাতিল করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে সংকটটা সৃষ্টি হয়েছিল 18-তে, এবং 18 সংকটের কিন্তু যদি বলি দীর্ঘসূত্রিতা, সেটা 2024-এ এসে সৃষ্টি হয়েছে। এখন বাতিল না করে এই যে বর্তমান আমরা এই ক্ষেত্রে পলিসি মেকার যারা রয়েছে, এখানে যারা নিশ্চয়ই যারা উপস্থিত রয়েছে, আইন বিশেষজ্ঞ রয়েছে, নিড অ্যানালিসিসের মধ্য দিয়ে যে আসলেই বর্তমানে প্রয়োজন কিনা, যে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে কোটা দেওয়া হচ্ছে, আমি যখন মেধার জায়গায় কোটা দিচ্ছি, আমি তাকে পড়াশোনা করার যেহেতু রাষ্ট্র একটা সুযোগ দিচ্ছে, সেই জায়গায় প্রতিযোগিতামূলক চাকরির মতো একটা মৌলিক জায়গায়, যেটা হচ্ছে কর্মসংস্থানের মতো জায়গায়, সেইখানে আবার নারীদের জন্য, নারীরাও আমরা দেখছি যে বর্তমানে তারা কোটা চাচ্ছে না।
এখন সেক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে যদি পলিসি মেকাররা মনে করে থাকে যে না এখনো আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারার মধ্যে অন্তর্ভুক্ত করতে হলে, বিশেষ করে প্রান্তিক জনপদকে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করতে হলে এখনো পর্যন্ত এই যে নারী কোটা দেওয়ার প্রয়োজন রয়েছে, তাহলে সেক্ষেত্রে তারা সেটা বিবেচনা করতে পারে। কিন্তু যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি কমিয়ে নিয়ে আসতে হবে। আমরা কিন্তু আজকেও সংবাদ সম্মেলনে বলেছি যে কোটা থাকা উচিত, প্রতিবন্ধীদের জন্য অবশ্যই কোটা থাকা উচিত, যে নৃতাত্ত্বিক গোষ্ঠীর জন্য অবশ্যই কোটা থাকা উচিত, মুক্তিযোদ্ধাদের সন্তানদের পর্যন্ত অবশ্যই কোটা থাকা উচিত। এখন এই বিষয়টা আমরা বারবার কিন্তু এটাও বলেছি, একটা কমিশন করে দিয়ে এই যে নির্বাহী বিভাগকে আমরা কেন বারবার অ্যাড্রেস করছি, কারণ নির্বাহী বিভাগের এই এখতিয়ারটা রয়েছে যে একটা কমিশন করে দিয়ে তারা নিড অ্যানালিসিসের ভিত্তিতে এটার যারা যারা স্টেক রয়েছে, সুধীজন রয়েছে বা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, গত 5 বছরে কি ধরনের আমরা কোটা না থাকার কারণে কি ধরনের অসুবিধা হয়েছে বা কি ধরনের সুবিধা হয়েছে, এই সামগ্রিক বিষয়গুলো গবেষণার পুরো মধ্য ব্যাপারটা দিয়ে নিয়ে যে আলোচনা এবং তাত্ত্বিক একটা বিশ্লেষণের দিক প্রয়োজন। উঠে আসবে, সেটার জি। ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিতে আমরা কিন্তু বারবার বলছি একটা কমিশন গঠন করে দিতে। আমার মনে হয় হুটহাট বুঝতে কোনো পেরেছি decision-কে জনাব হাসনাত আপনার কথা। আপনার কাছে ফিরবো আবারও প্রয়োজনে। এই ফাঁকে জনাব রতন আপনার কাছে আসতে চাই। এখন পর্যন্ত যে বিষয়গুলো এসেছে সেখানে সরকারের একটা স্পষ্ট অবস্থান হচ্ছে কি এই পুরো ব্যাপারটাই আসলে আদালত দেখবেন এবং তাদের এই মুহূর্তে কিছু করার নেই, সেটাই কি সত্যি নাকি এরপরেও আসলে নির্বাহী বিভাগের কিছু করার থেকে যায়? এখানে দুটো জিনিস আছে যে কেন বিষয়টা আদালতে গেল আর তার আগে 2018 সালে পরিপত্রটা কিভাবে জারি করা হয়েছিল। 2018 সালের পরিপত্র জারির সময় মনে হলো একটা বিক্ষোভজনিত ঘোষণা হয়েছিল যে ঠিক আছে কোটা নিয়ে যখন এতই কথা বলছো কোটাই বাতিল করে দেবো। সেদিন কিন্তু এই সিদ্ধান্তটাও কিন্তু খুব যুক্তিসঙ্গত সিদ্ধান্ত হয়নি সেদিন। কারণ আমরা যদি আমাদের সংবিধানের কথা বলি কিংবা সংবিধানে যদি উল্লেখ নাও থাকে, একটা সমাজের কিছু সামাজিক দায়িত্ব থাকে, রাষ্ট্রের কিছু রিকগনিশন থাকে, কিছু রেসপন্সিবিলিটিস থাকে। একজন প্রতিবন্ধী একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলবো না, মানে যাদেরকে পিছিয়ে রাখা জনগোষ্ঠী আর কি, সে তাদেরকে কিংবা সমাজের মূল স্রোতধারায় আসবার জন্য যাদেরকে নিয়ে আসা দরকার, আমরা যদি সমান এবং সাম্য এই দুটোর মধ্যে পার্থক্য দেখি, যে ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি, আমরা যদি ইকুইটির কথাটা বিবেচনা করি তাহলে যারা পিছিয়ে আছে তাদেরকে তো এগিয়ে আনার চেষ্টা করতে হবে, তাহলে তো তার ইকুইটিটা তৈরি হবে না। আনইকুয়াল কন্ডিশনে সবার জন্য সমান ব্যবস্থা করলে যেটা আনইকুয়ালিটিটাই প্রিভেল করে, মানে আমি দরিদ্র আছি আপনি ধনী আছেন, দুইজনকে 5 টাকা 5 টাকা করে দেওয়া হলো, তার মানে তো এই বৈষম্যটা তো প্রিভেল করানো হলো, মানে এটাকে স্থায়ী করে দেওয়া হলো। সেই কারণে বলা হয়েছিল যারা পিছিয়ে আছে তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, তাদের প্রতি সোসাইটি একটা রেসপন্সিবিলিটি নেবে। এখান থেকে তো কোটার প্রশ্নটা আসছিল বা সংরক্ষণের প্রশ্নটা আসছিল, কিন্তু সেই দিনও মনে হয় একটা বিক্ষোভের জায়গা থেকে রাগে ক্ষোভে ঠিক আছে কোটাই বাতিল করে দেবো, এই যে পরিপত্রটা জারি হয়েছিল তারপর থেকে কিন্তু মানে সমস্যাটা আরও তীব্র রূপ লাভ করে। তাহলে এটা তো সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয়ে গেল, এটা আমাদের যেটা বলে ডেমোক্রেটিক ভ্যালুজের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয়ে গেল, কিংবা এটা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে অসঙ্গতিপূর্ণ হলো। তাহলে কী দোষ করেছে আমাদের আদিবাসী জনগোষ্ঠী কিংবা একজন প্রতিবন্ধী শিশু, সে কি তার জন্মের জন্য সারাটা জীবন সাফার করবে? রাষ্ট্র কি তার প্রতি কিছু দায় পালন করবে না? এই প্রশ্নগুলো তখন চলে আসে। তো এই জায়গায় তখন এটা আবার আদালতে চলে গেল। এখন আবার যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, আদালতকে সামনে রেখে বা আদালতকে ব্যবহার করে আমরা কি প্রশাসন সবসময় একটা আড়াল খুঁজব? তাহলে প্রশাসনেরও তো বিবেচনা থাকা দরকার যে কি করে এটার একটা গঠনমূলক সংস্কার করা যেতে পারত। একটা প্রশ্ন একদম গুলিয়ে ফেলা হচ্ছে সব সময়, মুক্তিযোদ্ধা এবং পোষ্য কোঠা। মুক্তিযুদ্ধ একটা আবেগের সঙ্গে যুক্ত হয়ে আছে আমাদের, মুক্তিযোদ্ধার একটা সম্মান এবং গৌরবের সঙ্গে যুক্ত হয়ে আছে, আর তাদের এই মুক্তিযুদ্ধ করার কারণে তাদের প্রতি সমাজের কিছু দায় আছে, আবার এইটাকে কেউ কেউ সুবিধা হিসেবে নিচ্ছে। এবং এটা দেখুন সোসাইটিতে এমন একটা বিষয় তৈরি হয়েছে, 2000-এর বেশি মুক্তিযোদ্ধা আছে যারা মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ করেছেন, এরকম কথা যখন আসে, এমনকি এর মধ্যে সচিবদের নামও আছে, এবং কখনো কখনো কোনো 2-1 মন্ত্রীর নামও আমরা এরকম দেখতে পেয়েছি। এগুলো তখন কি হয়, মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি কি বাড়ে? মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা তো 20,000 টাকা করা হয়েছে, এটা আমরা বলছি, গর্ব করেই বলা হয়, কিন্তু আমরা দেখি বৃদ্ধ মুক্তিযোদ্ধা মাঝে মাঝে পত্রিকার ছবি আসে ইত্যাদি, তিনি রিক্সা চালাচ্ছেন, তাহলে তিনি ভাতার মধ্যে আসলেন না কেন? আচ্ছা, মুক্তিযোদ্ধাদের সংখ্যাটা কত? এটা কি 1.5 লাখ নাকি 2 লাখ না 2.5 লাখ না 2,69,000? মানে এটা মানে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি সংখ্যাটাও পরিবর্তিত হয়ে যায়? তা আবার মুক্তিযোদ্ধাদের বয়স, মানে কত বয়স থেকে মুক্তিযোদ্ধা হবেন,
এরকম নানা বিষয় কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কিত সরকারিভাবে করা হচ্ছে। ফলে এই আন্দোলনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কিত করা হয়নি। আন্দোলনের মধ্য দিয়ে যেটা বলা হয়েছিল, মুক্তিযোদ্ধাদের প্রতি আবেগ, সেটাকে কিভাবে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে একটা সুবিধার জন্য। আমরা মনে করি যে এখানে এই যৌক্তিক প্রশ্নটা আবার নিয়ে আসতে হবে। কোটা অনগ্রসর পিছিয়ে রাখা জনগোষ্ঠীর জন্য প্রয়োজন। 2, সমাজের যেমন মুক্তিযুদ্ধের সময় যে ছাত্র কিংবা যে জনগোষ্ঠী তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, আমরা তো একটা জিনিস দেখে ছোট্ট উদাহরণ হিসেবে বলি, মুক্তিযুদ্ধের সময় মেডিকেলে 5th ইয়ারে পড়তেন আমাদের একজন, এখন তিনি একজন প্রথিতযশা ডাক্তার, তিনি মুক্তিযুদ্ধে গেলেন, আর তারই বন্ধুরা আবার মুক্তিযুদ্ধের সময় পরীক্ষাও দিল। তিনি ফিরে এসে দেখলেন তিনি 1 ইয়ার পিছিয়ে পড়েছেন, আর যারা মুক্তিযুদ্ধে দেয়নি তারা ডাক্তার হয়ে গিয়েছে। তাহলে এইরকম ঘটনা কিন্তু আমরা মুক্তিযুদ্ধের সময় অনেক দেখেছি। সে কারণে মুক্তিযুদ্ধের পরে এই কথাটা ছিল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা মানে সমাজের প্রতি, জনগণের প্রতি দায় পালন করলো যারা, তাদের প্রতি কি রাষ্ট্র কি কোনো দায় পালন করবে না? তো এই ক্ষেত্রে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, পঙ্গু মুক্তিযোদ্ধা, তাদের জীবনকে যারা উৎসর্গ করেছেন তাদের কথায় বাদই দিলাম, তারা জীবন নিয়ে ধুকে ধুকে বেঁচে থাকবেন কি না তারা রাষ্ট্রীয় সহায়তা পাবেন, এই প্রশ্ন থেকে তখন একটা কোটার জায়গাটা এসেছিল। এখন ছাত্রদের মধ্যে এই সমস্যাটা আমি একটু বলে শেষ করি। প্রথম সমস্যা কিন্তু বেকারত্ব, দ্বিতীয় সমস্যা হচ্ছে সরকারি পদে শূন্য পদে নিয়োগ হচ্ছে না, তৃতীয়ত নিয়োগের ক্ষেত্রে নানা ধরনের দুর্নীতি আছে। এগুলো যে ছাত্রদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি করেছে, সেই বিক্ষোভের সময় এই কোটাটা সেই বিক্ষোভের আগুনে একটু আরও ইন্ধন জুগিয়েছে। আমরা মনে করি যে এই বিষয়গুলোর দিকে একটু নজর দেওয়া। নিশ্চয়ই। জনাব জর্জ, আপনার কাছে আসতে চাই। আজকে আইনমন্ত্রী যে কথা বলছেন যে কোটা বিরোধী আন্দোলনকারীরা যদি এই মামলায় পক্ষভুক্ত হয়ে আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করেন, তাহলে আপিল বিভাগ সব পক্ষের কথা শুনবেন এবং সব পক্ষের বক্তব্য শুনে একটি ন্যায় বিচার করবেন। এবং তারা বলছেন যে হাইকোর্ট বিভাগে যেহেতু আন্দোলনকারীরা যাননি, সেক্ষেত্রে তাদের বক্তব্য উপস্থাপন করার সুযোগ আসেনি। এবং তিনি বলছেন যে এখন তিনি শুনেছেন যে কোটা বিরোধী আন্দোলনকারীরা আপিল বিভাগের মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য দরখাস্ত করেছেন এবং এটাকে তিনি স্বাগত জানাচ্ছেন। কিন্তু এখানে হাসনাত আবদুল্লাহ, যিনি সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তিনি বলছেন যে 2 জন ছাত্র করেছেন বলে তারা শুনেছেন, কিন্তু এটা আসলে তাদের পক্ষ থেকে কেউ যায়নি। ফলে আইনমন্ত্রীর যে বক্তব্য যে এটা আদালতে আসলে নিরসন করতে পারবেন, সেটা কি সর্বৈব সত্য? ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে আলোচক যারা আছেন এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে প্রশ্ন হচ্ছে যে এই মামলার পক্ষভুক্ত কারা হয়েছে কিংবা কারা হয়নি, এটার বাইরে আর একটা প্রশ্ন হচ্ছে এর উপরে একটা মামলা হয়েছে, সেই মামলায় মহামান্য আদালত একটা রায় দিয়েছেন। সেই রায়ের পরিপ্রেক্ষিতে চেম্বার কোর্ট সেইগুলো হয়ে এখন অ্যাপিলেট ডিভিশনে রয়েছে। এখন যখন একটা বিষয়ের উপরে মামলা হয়, মামলা হওয়ার পরে সেটা যখন সর্বোচ্চ আদালতে শুনানির পর্যায়ে যায়, যখনই শুনানির পর্যায়ে যাবে তখন এটা পূর্বাপর বিবেচনা করে ব্যাক অ্যান্ড ফোর্থ তারা দেখবে যে এইটার সাথে বর্তমান যে বাস্তবিক অবস্থা, স্টুডেন্টসরা যেটা চাচ্ছেন কিংবা তারা যেটা আমাদের বর্তমান কোটা সিস্টেমের ভিতরে কতটা অসঙ্গতি আছে কিংবা কতটা সঙ্গতিপূর্ণভাবে এটাকে পুনর্বহাল করা যেতে পারে, সেই বিষয়ে বিজ্ঞ আদালত সর্বোচ্চ বিচক্ষণতার পরিচয় দেবে। কিন্তু এই কোটার বিষয়ে যে কথা রতন ভাই বলেছেন যে ঐতিহাসিক প্রেক্ষাপটের ধারা অনুযায়ী এইগুলো এই দেশে আসতে হয়েছে, কেননা প্রত্যেকটা দেশ আলাদা আলাদা ক্যারেক্টারের উপরে সেই সমস্ত দেশ পরিচালিত হয়। বাংলাদেশ, আপনি যদি আজকে ফ্রান্স কিংবা ইটালি কিংবা ইউরোপের কোনো কান্ট্রি কিংবা আমেরিকার সাথে তুলনা করেন, কই সে দেশে তো কোটা নেই কিংবা এই দেশে কোটা নেই, কেন এই দেশে কোটা, সেই দেশের প্রেক্ষাপট বাংলাদেশের প্রেক্ষাপট এক নয়। বাংলাদেশ একটা রক্তক্ষয়ী সংগ্রামের ভেতর দিয়ে স্বাধীন হয়েছে। একইভাবে আপনি যদি অন্যান্য যে সমস্ত রাষ্ট্র একইভাবে স্বাধীন হয়েছে, আপনি কিউবার কথা ধরতে পারেন কিংবা আলজেরিয়ার কথা ধরতে পারেন, বাংলাদেশে কিন্তু নৌবাহিনী, সেনাবাহিনী এই সমস্ত কোনো জায়গায় কোটার ব্যবস্থা নেই। অথচ কিউবা, আলজেরিয়াতে দেখবেন এই ফ্রিডম ফাইটারদের জন্য 80% কোটা রাখা আছে। তফাৎ একটা যে মুক্তিযোদ্ধা এবং তাদের ফার্স্ট জেনারেশন, বাংলাদেশের সেকেন্ড জেনারেশনের কথাটাও বলা হচ্ছে। এই জায়গাতেই যারা আন্দোলন করছে তাদের একটু আপত্তি। সেই আপত্তির জায়গাটা থেকে কতটা সঙ্গতিপূর্ণভাবে এইটাকে
আপনার ব্যবস্থাপনার ভিতরে আনা যায় সেটা বৈধ এখানে আদালতে- আন্দোলনকারীরা যেটা বলছেন তারা একবারও কোটা পুরোপুরি বাতিলের কথা বলেননি, বরং পুরোপুরি বাতিল করে দিয়ে সরকারই আসলে এই সমস্যাটা তৈরি করেছে এই পরিপত্রের মাধ্যমে। না, সেই সময় বাংলাদেশে আমি বলছি সেই সময় 2018 সালের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ওই সময়ের উপর হয়তো মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আজকে যখন বাস্তবতার নিরিখে পরিস্থিতি একরকম হচ্ছে, কোটা সিস্টেম বাংলাদেশে প্রয়োজন। কেননা আমাদের যে সমস্ত আমাদের এলডিজি কিংবা এসডিজি যে সমস্ত গোলের কথা বলা হয়, নারীর ক্ষমতায়ন সহ অন্যান্য যে সমস্ত বিষয়বস্তু আছে, অনগ্রসর আদিবাসী সহ এদেরকে সবাইকে মেন স্ট্রিমে আনতে হবে, যে রতন ভাই বলে মেন স্ট্রিমে আনতে হবে। এই কারণে কেননা আমরা যদি সার্বিকভাবে সবাই সমস্ত প্রান্তিক পর্যায়ের মানুষ কোনো না কোনো ব্যবস্থার ভেতরে এই মেন স্ট্রিমে না আসতে পারি, তাহলে সার্বিকভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে থাকব। সেই ভাবনা চিন্তার থেকে এটার উৎপত্তি হয়েছিল। সেই জায়গায় যদি আজকে কিছুটা অসঙ্গতি থাকে, সেই অসঙ্গতিটা সংস্কারের মধ্য দিয়ে সঙ্গতিপূর্ণভাবে আবার পুনর্বহাল করা যেতে পারে, যেটা বিজ্ঞ আদালত কালকে হয়তো শুনানি হবে, এটা কালকেই যে রায় হবে 10 দিন ধরে শুনানি হতে পারে, কিংবা এটা শুনানি আরও দীর্ঘ সময় ধরে হয়ে একটা সঙ্গতিপূর্ণ জায়গায় যে এটাকে কিভাবে রাখা যায় সেই বিষয়ে আমার মনে হয় আদালত তার বিচক্ষণ রায়টা দেবেন বলে আমি মনে করি। তবে এইটার ক্ষেত্রে যারা আজকে আন্দোলনের কথা বলছেন, কোটার সংস্কার, সঙ্গতিপূর্ণ সংস্কারের কথা বলছেন, তারা এইটার ক্ষেত্রে সরকারের যে খুব একটা দ্বিমত আছে সেটা আমার মনে হচ্ছে না। কেননা সরকার তাদের পক্ষ থেকে বারবার বলছে যে এইটা আদালত যেহেতু গিয়েছে, যে বা যারাই যাক গিয়েছে, এখন এটার উপরে শুনানি হবে। শুনানি হবার পরে অবশ্যই যুক্তিযুক্ত একটা সমাধান আসবে। নির্বাহী বিভাগের দায়িত্বের অনেক কথা বলছে, অবশ্যই নির্বাহী বিভাগের দায়িত্ব তো আছেই। কেননা এইটা যখন একটা ফরম্যাটের ভেতর দিয়ে সংস্কারের মধ্য দিয়ে একটা সঙ্গতিপূর্ণ জায়গায় যাবে, তখনই কিন্তু নির্বাহী বিভাগের অনেক বড় রকমের দায়িত্ব হয়ে যায় যে এইটাকে কিভাবে ঠিকমতো বাস্তবায়ন করা যায়। সেই বাস্তবায়নের জায়গা থেকে নির্বাহী বিভাগও তাদের সঠিক দায়িত্ব পালন করবে বলে আমি মনে করি। জি, জনাব বাবুল, আপনার কাছে আসতে চাই। বিএনপির মহাসচিব এই আন্দোলন, সেখানে শিক্ষকদের আন্দোলন নিয়েও তিনি কথা বলেছেন, কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেছেন, এবং তিনি এটাকে দুটো দিক থেকে দেখছেন বলে জানিয়েছেন। এক হচ্ছে মূল যে আন্দোলন আপনাদের সরকার পতনের, গণতন্ত্রের, সে ধারা থেকে দৃষ্টি অন্যদিকে সরানোর জন্যই আন্দোলন কাজ করছে কিনা সেই বিষয়ে আপনাদের এখানে একটা সন্দেহ রয়েছে, কিন্তু এই আন্দোলনের শিক্ষার্থীরা বা শিক্ষকরা যা বলছেন সেটাকেও আপনারা আবার যৌক্তিক বলে মনে করেন। বিএনপির আসলে এই মুহূর্তে অবস্থান কি? আপনারা কি আন্দোলনটাকে চাইছেন যে এটা সফল হোক, নাকি আপনারা মনে করছেন আসলে যে পুরো বিষয়টা সরকারের নিয়ন্ত্রণে রেখে এক ধরনের ধোঁয়াশা তৈরি করার কাজ করছে? জি, আপনাকে ধন্যবাদ। আমি শুনছিলাম আমাদের হাসনাত আবদুল্লাহর কথা শুনছিলাম, যে আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত বা নেতৃত্ব দিচ্ছেন। রতন ভাইয়ের কথা শুনছিলাম, জর্জ ভাইয়ের কথা শুনছিলাম। তার আগে আমি একটা প্রসঙ্গ একটু বলি, এটা একটা মানবিক একটা ব্যাপার, আমার 10 সেকেন্ড লাগবে। রাসেল, আতিকুর রহমান রাসেল নামে আমাদের ছাত্রদলের একটা ছেলে, আমাদের অঞ্চলেই বাড়ি, ঢাকা কলেজে পড়তো। 8 দিন হলো ছেলেটা নিখোঁজ। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, তার পরিবার পরিজন, তার বাবা হাউমাউ করে কান্নাকাটি করে। ছেলেটার কোনো সন্ধান দিতে পারছে না এই রাষ্ট্র। আজিমপুর থেকে তাকে সন্ধ্যার সময় ধরে নেওয়া হলো, আজ থেকে 8 দিন পূর্বে। এখন পর্যন্ত কোথাও তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। বিষয়টা উদ্বেগজনক। এবং আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল, ডিবি 2-3 দিন পরে তাদেরকে কাউকে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত রাসেলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আজকের এই অনুষ্ঠানে সুযোগ পেলাম, সেই জন্য এই বিষয়টা, এটা খুবই উদ্বেগের বিষয়, মানবিক বিষয়। এখন আপনি যে প্রসঙ্গ বললেন, দেখেন এই যে মুক্তিযুদ্ধ ইস্যু এবং কোটার যে বাস্তবতাটা এবং বিএনপি মহাসচিবের যে বক্তব্য, প্রথম কথা হলো যে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে, গণমানুষের দল হিসেবে বিএনপি সকল পর্যায়ের মানুষের যে যৌক্তিক কোনো আন্দোলন বা দাবি, তার প্রতি আমাদের নৈতিক সমর্থন সবসময় আছে বা ছিল। এখন কোটার যে ইস্যু, অনেকগুলো বিষয়, মুক্তিযুদ্ধটা হচ্ছে আসলে, এবং মুক্তিযোদ্ধা আমাদের আবেগের জায়গা, সত্য কথা। এবং মুক্তিযোদ্ধাদের প্রতি, এই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে নানান ধরনের অপরাজনীতি হয়েছে, এই আবেগকে ব্যবহার করে রাজনীতি হয়েছে, অর্থনীতি হয়েছে, সবই হয়েছে আমাদের দেশে। কোনো একটা প্রসঙ্গ আপনি রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, বা সমাজনীতি বলেন, চাকরি বলেন, কোঠা বলেন, আপনি যেখানেই যান সেখানেই এই মুক্তিযুদ্ধ থেকে ব্যবহার করে বা মুক্তিযুদ্ধের নামকে, আবেগকে ব্যবহার করে অপরাজনীতি করা হয়, অন্যায় করা হয়, অনৈতিক করা হয়, বৈষম্য করা হয়। অথচ গোটা যুদ্ধটাই ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। ৭২-এর যে সংবিধান স্পষ্ট, সেখানে কিন্তু মুক্তিযুদ্ধের কোটার নামে কোনো বিষয়, কোনো কিছু আলোচনা হয় নাই। সেখানকার যে গণপরিষদ, সেখানে আলোচনা হয়েছিল যে 15 নম্বর অনুচ্ছেদ, যেটা সেখানে যে সামাজিক নিরাপত্তার বিষয়, তখন এসেছিল পঙ্গু মুক্তিযোদ্ধা এবং নিহত যে মুক্তিযোদ্ধা, তাদের যে সুরক্ষার বিষয়টা এবং তাদের যে দাবির বিষয়টা। এই যে ছাত্ররা বলল, দেখেন তারপরেও মুক্তিযুদ্ধ কোঠা নিয়ে কেউ কখনো কোনো মানে নেতিবাচক কথা বলেছে আমি শুনিনি। ইভেন যারা আন্দোলন করছে তারাও কিন্তু বলছে না, এবং তারা বলছে যে
এটা কোন পর্যন্ত, কয়টা জেনারেশন পর্যন্ত এটা যাবে, অনন্তকাল চলবে কি চলবে না, সেই ইস্যু তারা কখনোই বলেনি। নারীরা, আমি কথা শুনছিলাম সেদিন, বক্তব্য শুনছিলাম, নারীরা পর্যন্ত বলছে যে আমরা নারী কোঠা এখন চাই না। যারা আন্দোলন করছে তারা কোঠা বিলুপ্ত চায় না, একটা সংস্কার চায়, যৌক্তিক সংস্কার। এই বিষয়ে একটা কমিশন করা যেতে পারে, যেখানে আন্দোলনরত ছাত্রদের মধ্য থেকে কেউ থাকবে, যারা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে তাদের মধ্যে কেউ থাকবে, নারীদের প্রতিনিধিত্ব থাকতে পারে, বিশেষজ্ঞরা থাকতে পারে, তাদেরকে নিয়ে। রাষ্ট্রটা তো আবেগের বিষয় না, রাষ্ট্রটা তো ক্ষোভের বিষয় না। আপনি যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবেন, আপনি ভাবাবেগের বিষয়ে অনুরাগী হয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললে সেই সিদ্ধান্তের পরে যখন জটিলতা থাকে, দেখেন কত রকমের জটিলতা। আপনার কোর্ট তো বলেছে যে এই 30% পরিপত্রটাকে তারা অবৈধ বলেছে, যে সরকারের পক্ষ থেকে 18 সালে যে পরিপত্র জারি করা হয়েছে কোনো কোটা থাকবে না। বাট বাস্তবতা তো কোটার বিপক্ষে হতে পারে না। কোনো কল্যাণ রাষ্ট্র, কোনো মানবিক রাষ্ট্র কেন কোঠা বিলুপ্ত করে দিবে? এখন কোঠা কত পার্সেন্ট থাকবে, কোঠা কি মূল মেধাকে গিলে খেয়ে ফেলবে কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 56% আপনি কোটার জন্য রাখছেন, এরপরে আবার জেলা আছে, নারী আছে, নানান ধরনের ব্যাপার আছে। তাহলে মেধাবীরা কোথায় যাবে? তাদের আন্দোলনটা তো যৌক্তিক। আমি খবরের কাগজে দেখলাম বা একটা ইসে দেখলাম যে হাজার হাজার পিএইচডি প্রার্থীরা বিদেশের জন্য যাবার জন্য, সেখানে তারা মানে ক্লিনার, নানান ধরনের দারোয়ান, পিয়ন, এই ধরনের বিক্রয়কর্মী হিসেবে কাজ করবার জন্য রাজি আছে, সেই ধরনের আবেদনও করা হয়েছে। তাহলে এই যে মেধার অবমূল্যায়ন বা মেধার যে কি বলে ব্রেন ড্রেইন হচ্ছে আমাদের দেশে, এটা কি আমার জাতি রাষ্ট্রের জন্য ক্ষতিকর না? সেই জন্য আমরা বলবো এটাকে জিয়ে আমাদের মহাসচিব যেটা বলেছেন, এই আন্দোলনটাকে মূলত সরকার ইচ্ছা করে জিয়ে রাখছে। হয়তো এর একটা সমাধান নিশ্চয়ই হবে। এখানে নানান ধরনের ইস্যু আছে, মানুষের জীবনযাপনের ইস্যু আছে, মূল্যস্ফীতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তারপরে এখানে অসম যে চুক্তি হয়েছে ভারতের সাথে, কতগুলা চুক্তি, কন্ট্রাক্ট, এমইউ যেটা হয়েছে, তারপরে প্রধানমন্ত্রী চায়না গিয়েছেন, সেখান থেকে উনি তড়িঘড়ি করে দেশে চলে আসছেন। কি কারণে আসছেন এখন পর্যন্ত বোধগম্য নয়, জানে না। নানাবিধ সংকট বা এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি, লোপাট, এই বিষয়গুলো সামনে চলে আসছিল, অনেকগুলা বিষয়। সেই বিষয়গুলোকে পেছনে রাখবার জন্য, এই বিষয়কে সামনে গিয়ে রাখবার জন্য ওইগুলোকে তামাদি করে একটা দিয়ে আরেকটা ঢাকবার প্রচেষ্টা। আরেকটা বিষয় আমাকে বলার, একটা বিরতির সময় হয়ে গেছে। আচ্ছা, আমাকে আরেকটু 30 সেকেন্ড, তাহলে বিরতির থেকে এসে আপনার কাছ থেকে খানিকটা শুনবো। হাসনাত আব্দুল্লাহ, আপনার কাছ থেকেও নিশ্চয়ই শুনবো আরো কিছু। একটা বিরতির পরে ফিরে এসে দর্শক সাথে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা ছিলাম জনাব বাবুল আপনার কাছে, যে প্রসঙ্গে ছিলেন শেষ করতে পারেন। না, যেটা বলছিলাম যে বিএনপি মহাসচিব যেটা বলেছেন এটা সত্য কথা। আর এই তরুণ যারা ছাত্ররা এই যে আন্দোলন করতে হচ্ছে তাদেরকে, বা শিক্ষকরা যে আন্দোলন করছেন, শ্রেণী পেশার মানুষেরা, এই বিষয়টাকে আমি একটু অন্যভাবে, তাদের আন্দোলনের প্রতি আমাদের অবশ্যই নৈতিক সমর্থন আছে, কিন্তু গোটা রাষ্ট্রযন্ত্র, এই দেশের যে পর্বতপ্রমাণ সমস্যা শুরু বিসমিল্লাহ, যেটা যে গণতন্ত্রহীন বাস্তবতা বা বাংলাদেশের অধিকার কি বলে জবাবদিহিতার যে শাসন নাই, বা একচ্ছত্র যে শাসন, একদলীয় শাসন, সেই কারণেই কিন্তু নানান সময়ে একটা সমস্যা থেকে আরেকটা সমস্যা তৈরি হয়েছে। সামগ্রিকভাবে আপনি যদি এই সরকারের অন্যায়, অনিয়ম বা সরকারের প্রতিষ্ঠা যে নৈতিকতাহীনতার উপরে, সেই জায়গাটা যদি আপনি সমাধান না করেন বা গণতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করতে না পারেন, তাহলে বিচ্ছিন্নভাবে এক একটা ইস্যু আপনার সামনে আসবে এবং বিচ্ছিন্নভাবে প্রত্যেকটা ইস্যু নিয়ে আপনাকে কথা বলতে হবে। সেই জন্য ছাত্র, জনতা, শিক্ষক প্রত্যেকেরই উচিত যে সামগ্রিকভাবে এই যে অনিয়ম, অন্যায় বা গণতন্ত্রহীন বাস্তবতা, এই বাস্তবতাকে কিভাবে উত্তরণ করা যায়, সেটাই এখন মনে হয় সময়ের দাবি। যে বিষয়। ধন্যবাদ। জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনার কাছে ফিরে আসতে চাই। এখানে কালকের কর্মসূচি নিয়ে আপনারা বলেছেন সকাল সন্ধ্যা বাংলা ব্লকেড। গত কদিনে ঢাকায় যখন আপনারা দুপুর 3টা থেকে কর্মসূচি দিয়েছেন, ঢাকা একরকম স্থবির হয়ে পড়েছে, বিশেষ করে কয়েকটি অঞ্চলকে কেন্দ্র করে প্রচণ্ড যানজট আমরা দেখেছি। কালকে আপনাদের কর্মসূচির ধরনটা কি হতে যাচ্ছে? আগামীকাল আমাদের হচ্ছে মানে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের বাংলা ব্লকের কার্যক্রম থাকবে। আসলে আন্দোলনটা একটা সময় শুধুমাত্র ছাত্রদের আন্দোলন ছিল। আমরা যখন 5ই জুন যখন রায়টা হলো, আমরা যারা লাইব্রেরিতে পড়ছিলাম, আমরা একটা ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া জানিয়েছিলাম এই রায়টার বিরুদ্ধে। কিন্তু বর্তমানে আন্দোলনটা ছাত্রদের শুধু থাকেনি, এটা গণমানুষের আন্দোলন হয়ে উঠেছে। আমার কৃষক বাবা তার সন্তানকে পড়াশোনা করাচ্ছে একটা কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য। কৃষক, শ্রমজীবী, তারপর হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, প্রত্যেকটা মানুষ যখন ইনভেস্ট করে দেশের ছেলে মেয়েদের, সন্তানদেরকে পড়ায়, সে মূলত চায় তার সন্তানের একটা নিশ্চিত ভবিষ্যৎ হোক বা কর্মসংস্থানের ব্যবস্থাটি হোক। কিন্তু আজকে বিদ্যমান যে কোটা সিস্টেম রয়েছে, শুধুমাত্র বিষয়টা এমন না যে প্রথম শ্রেণীর চাকরির মধ্যে 56%। আমরা যদি দ্বিতীয় শ্রেণীর চাকরিতে আসি বা তৃতীয় শ্রেণীর চাকরিতে আসি,
কোটা কোনো কোনো চাকরিতে 92% পর্যন্ত কোটা রয়েছে, রেলের মধ্যে কোটা রয়েছে 82%, তৃতীয় বা চতুর্থ শ্রেণীর চাকরিগুলো আরো ভয়াবহ। অর্থাৎ এই কোটা আমাদের অর্থনৈতিক যে সীমাবদ্ধতা রয়েছে, আমাদের একটা স্ট্রাগল ফেস করে আসতে হয়, তারপরে পড়াশোনা করে আমরা যখন চাকরি ক্ষেত্রে যেতে চাই তখন যখন দেখি এই কোটার আবার একটা সীমাবদ্ধতা আমাদেরকে ফেস করতে হয়, আমরা ছাত্ররা আসলেই টায়ার্ড। আমরা যখন এই জায়গাটি দেখেছি এবং আমাদের অভিভাবকরাও তারা এই জায়গায় দুশ্চিন্তা রয়েছে, সেই জায়গায় আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের প্রতিটি ইনস্টিটিউশনে আমরা দেখেছি তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে এবং 3টা থেকে রাত্রে 8টা পর্যন্ত যে কর্মসূচিগুলো হতো তারাই আমাদেরকে বারবার করে আমাদেরকে বলছিল যে কর্মসূচির পরিধি বাড়াতে হবে। কারণ এতদিন পর্যন্ত, আজকে পর্যন্ত আমরা যেহেতু নির্বাহী বিভাগকে অ্যাড্রেস করে আমরা আন্দোলনটা করছিলাম, নির্বাহী বিভাগ থেকে এখনো পর্যন্ত আমাদেরকে কোনো ধরনের আশ্বস্ত করা হয় নাই, বরং আমরা বিক্ষিপ্ত কিছু রুটিন রাজনৈতিক কিছু মতামত পেয়েছি যেগুলো আমাদের ছাত্রদেরকে আশাহত করেছে। আমরা এই ধরনের রুটিন রাজনৈতিক বক্তব্য, ট্যাগিং ব্লেমিং এর রাজনৈতিক বক্তব্যের যে একটা প্যাটার্ন রয়েছে, এই প্যাটার্ন গুলো আমরা সাধারণ ছাত্ররা আমরা এই দায়ভার নিতে চাই না। যেহেতু এই দায়ভার নিতে চাই নাই, যার কারণে আমাদের আন্দোলনের কর্মসূচিটা একটু ব্যাপ্তিটা একটু বেড়েছে। অর্থাৎ অন্যদিন হতো 3টা থেকে 8টা পর্যন্ত, আগামীকাল হবে 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত, প্রয়োজন অনুযায়ী যদি বাড়ে সেটা আলোচনা সাপেক্ষে। এখন সেক্ষেত্রে এই আন্দোলনের অন্তর্ভুক্ত থাকবে সারা বাংলাদেশের রেলপথ এবং সড়ক পথ, এবং এই আন্দোলনের এই বাংলা ব্লকেডের বহির্ভূত জরুরি সার্ভিস, সাংবাদিক, তারপর অ্যাম্বুলেন্স, এই বিষয়গুলো এই আন্দোলনের বা বাংলা ব্লকেডের বহির্ভূত থাকবে। জি, ধন্যবাদ। এবারে একটু ভিন্ন প্রসঙ্গে খানিকটা আসতে চাই, সেটা হচ্ছে দেশ জুড়ে যে দুর্নীতির বিভিন্ন ঘটনা বেরিয়ে আসছে, এর মধ্যে পিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে এনেছে চ্যানেল 24 এবং তা নিয়েও বিস্তর আলোচনা হচ্ছে। সবকিছু ছাপিয়ে সাবেক গাড়ি চালক পিএসসির জনাব আবেদ আলী নিয়ে বিস্তর কথা আমরা এখন পর্যন্ত শুনছি। জনাব রতন, আপনার কাছে এই প্রসঙ্গে আসতে চাই, সেটা হচ্ছে এই যে এতগুলো ঘটনা একের পর এক আমরা শুনছি, সেটা বেনজির থেকে শুরু করে আবেদ আলী পর্যন্ত, এই ঘটনাগুলো যখন ঘটেছে নেহাত চোখের আড়ালে হওয়ার সম্ভাবনা কতটুকু ছিল, এবং তখন যারা রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে ছিলেন তারা আসলে কি করছিলেন? এখন তো আমরা গাড়ি চালক দেখছি, এর আগে পিয়নও দেখেছি। পিয়নের বুলন্দ দরজা একটা ছিল না, যে আমরা স্বাস্থ্য বিভাগের পিয়নের বাড়ি দেখেছিলাম, কিংবা কখনো কখনো মিটার রিডারদের এটা দেখি। এখন আমরা গাড়ি চালকদের দেখছি। এগুলো কি সব আমরা গাড়ি চালকদের দেখি? গাড়ি চালকের পিছনে কে থাকে তাদেরকে কি দেখবো না? এখন তো পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবাইকে আমরা একই ফ্রেমের মধ্যে এখন দেখতে পাচ্ছি। এতদিন ধরে যে কথাবার্তা ছিল যে দুর্নীতি হচ্ছে এবং একদম এক কথা সব উড়িয়ে দেওয়া হচ্ছিল, যে না কোনো দুর্নীতি হচ্ছিল না। এখন দুর্নীতির এত খবর বেরিয়ে আসছে, তাহলে এতদিন যে উড়িয়ে দিলেন যারা, তারা কি দায়িত্ব নেবেন না? 2 নম্বর হলো, আমরা যদি বলি যে এই প্রশ্নপত্র ফাঁস নিয়ে এই কত বছরের যে কত আন্দোলন, সে মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস, পিএসসির প্রশ্নপত্র ফাঁস, এমনকি স্কুলের 6-7-এর ছাত্রদেরও নাকি প্রশ্নপত্র এখন ফাঁস হয়ে যাচ্ছে। তার মানে এটা কি একটা মহামারীর মতো ছড়িয়ে পড়লো নাকি? এবং এটা নিয়ে যে কত আন্দোলন হয়েছে, একবার তো একটা খুব বড় আন্দোলন হয়েছিল মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস নিয়ে, তখনই তো একদম উড়িয়ে দেওয়া হয়েছিল, না একদম এটা হতেই পারে সব কল্পিত অভিযোগ। পিএসসির প্রশ্নপত্র ফাঁস নিয়ে তো দফায় দফায় আন্দোলন হয়েছে, বলা হয়েছে না এগুলো সব কল্পিত অভিযোগ। এখন তো দেখা যাচ্ছে 30 বছর ধরে একটা চক্র এই ধরনের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত হয়েছিল। তাহলে সেদিন ছাত্ররা তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে দেখে তারা প্রতিবাদী হয়েছিল, সংবাদকর্মীরা তাদের অনুসন্ধান করেছিল। এইবার যে চ্যানেল 24-এর যে একদম সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে এটাকে খুঁজে বের করা, এবং তারা অনেকটা গোয়েন্দা তৎপরতার মতো করে যে এটা খুঁজে বের করলো, এটা যেমন খুবই অ্যাপ্রিসিয়েবল, সাথে সাথে খুবই আমাদের দুঃখও এটাই, আমাদের না কত গোয়েন্দা সংস্থা আছে, নামি দামি গোয়েন্দারা আছে, তারা কোনো একটা অপরাধের জন্য কাউকে অভিযুক্ত করা হলে তার 14 পুরুষের ঠিকানা পর্যন্ত খুঁজে বের করে ফেলতে পারেন। তারা কেউ পারেন না কেন? নাকি তারা করেন না? পারেন না বললে তাদেরকে আসলে তাদের ক্ষমতাটাকে অবমূল্যায়ন করা হয়, আর তারা করেন না বললে তাহলে বুঝতে হবে এদের সঙ্গে তাদেরও কিছুটা সম্পর্ক আছে। আজকে তো আবার আরেকজন চট্টগ্রামের আরেকজন বড় পুলিশ কর্মকর্তার আবার খবর বেরিয়ে গেল, 11-12 কোটি টাকার সম্পদের খবর বেরিয়ে গেল। তো এই যে কিভাবে একটা রাষ্ট্র পরিচালিত হবে, যে তার 3টা স্তম্ভ যদি বলি, 3টা স্তম্ভের মধ্যে আমি লেজিসলেটিভ, সেটা নিয়েও কত কথা আছে, যে তাদের যদি সম্পদের বিবরণী নিয়ে
যে আমাদের সংসদ সদস্য যারা হন তাদের সম্পদ বিবরণীতে কীরকম হলফনামায় হলফ করে মিথ্যা কথা বলা হয়, কিংবা যদি এক্সিকিউটিভ যারা আছেন তাদের তো খবরটা বেরিয়ে আসছে। অ্যান্ড জুডিশিয়ারি সেটা নিয়ে কথা বলা খুব মুশকিল, কিন্তু জনমনে এটাও একটা যে কথা আছে, প্রধান বিচারপতিও সারা একটা ইঙ্গিত করেছেন। তাহলে রাষ্ট্রের তিনটা অঙ্গকে নিয়েই যদি এরকম প্রশ্ন থাকে, আর যে ফোর্থ স্টেট যে সংবাদকর্মী তারা তো কত ভালনারেবল জায়গায় আছে, সব মিলিয়ে কি পাবলিক পারসেপশনটা এরকম হয়ে গেল যে এখন দুর্নীতির মধ্যেও দুর্নীতি ঢুকে গেছে। মানে দুর্নীতিবাদ যারা ধরা পড়ছেন তারা কিন্তু নিজেদের ইন্টারনাল কনফ্লিক্টের কারণে ধরা পড়ছেন, মানে দুর্নীতির মধ্যে দুর্নীতি ঢুকে পড়েছে বলে তাদের যে দুর্নীতির সিন্ডিকেট ছিল এটা কখনো কখনো হয়তো ধরা পড়ে যায়। এটা যদি ধরা না পড়তো তাহলে কি জিনিসটা দাঁড়ায়, যে আমাদের গোটা দেশের একটা সাধারণ অর্থনীতি আছে, একটা দুর্নীতিগ্রস্ত অর্থনীতি আছে, একটা অর্থনীতির একটা আকার আছে, কালো টাকার একটা অর্থনীতির একটা সমান্তরাল প্রবাহ আছে, সব মিলিয়ে এর সাফারার কারা। এবং সর্বশেষ যে জিনিসটা আমি দুর্নীতির চেয়ে তো বড় জিনিস দেখব, রপ্তানি আয়টাকে কি পরিমাণ দেখানো হয়েছিল এবং সে আয়ের মধ্যে কি পরিমাণ ফাঁক আছে। এখন কি এটা ফাঁকটা বেরোলো নাকি এই টাকাটা বাইরে পাচার হয়ে গেল, এটা নিয়েও মানুষ এখন সন্দেহ করবে। মানে এমন একটা অনাস্থার জায়গাটা কিন্তু রয়েছে যে এই যে আমাদের 65 বিলিয়ন ডলারের মতন একটা যে আমাদের হিসাব নিকাশের গরমিল বেরিয়ে আসছে, তাহলে কেন এটার জন্য দায় কে নেবে? এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, বাংলাদেশ ব্যাংক, এই দুটো সংস্থার মধ্যে হিসাবের গরমিল বেরিয়ে যাচ্ছে। এইরকম সমস্ত স্তরে এটা কেন হলো? এর বড় কারণ হচ্ছে একটা রাজনৈতিক জবাবদিহিতার অভাব। 2018 সালের নির্বাচনকে যারা যেমনভাবে করেছিলেন তারা নিজেরা সেটা এমন এম্পাওয়ার্ড মনে করেছিলেন যে আমরাই তো সরকারকে ক্ষমতায় বসিয়েছি, ফলে আমরা সব কিছু করতে পারি, এরকম একটা কথা অনেকের মুখের মধ্যে শোনা গেছে। এবং তারপরেই দেখেন এই সমস্ত দুর্নীতির সঙ্গে রাজনীতির সংশ্লেষটা কীরকম। কিন্তু এই সব কিছু নিয়ন্ত্রণ তো দিনের শেষে যারা রাজনীতিবিদ, যে রাজনৈতিক দল ক্ষমতায় তাদের উপরে বর্তায়, তাদের ব্যাপারে কি আসলে কোনো ধরনের ব্যবস্থা আপনার চোখে পড়ে? এবং যদি না পড়ে থাকে সেই উদ্যোগটাই বা কে নেবে? এর মধ্যে যখন ঝিনাইদহের যে ঘটনাটা ঘটলো একজন সংসদ সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে, সেখানে বেরিয়ে গেল ইন্টারনাল কনফ্লিক্টের কত চেহারা। তো এখন কি মানুষ এরকম একটা ন্যাচারাল রিমেডি খুঁজবে? প্রশাসনিক দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্বের পরিবর্তে এমনকি এরকম হবে যেটা হলো ন্যাচারাল জাস্টিস হবে, নিজেরাই নিজেদের মধ্যে কোন্দল করে শেষ হয়ে যাবে, এই অপেক্ষায় থাকবে, নাকি রাষ্ট্রীয় একটা ভূমিকা থাকা উচিত? আমরা মনে করি যে এই জায়গায় যারা রাষ্ট্র ক্ষমতার সঙ্গে আছেন, যারা নির্বাচন যেভাবেই হোক তারা তো ক্ষমতায় আছেন, তাদের তো কিছু দায়িত্ব আছে, প্রশাসনের কিছু তো তার উইংস আছে, কিছু অ্যাপারেটাস আছে। প্রশাসনের উইংস এবং অ্যাপারেটাসগুলো যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, এই রাষ্ট্র কিন্তু একটা বললো ছিদ্রযুক্ত, আমাদের ছোটোবেলায় অঙ্ক করানো হয়েছিল না, যে একটি চৌবাচ্চার এক মুখ দিয়ে পানি ঢুকলে আর এক মুখ দিয়ে পানি বেরিয়ে গেলে কতক্ষণে ভর্তি হবে। আমাদেরও দুর্নীতির ছিদ্রপথে যদি দেশের সম্পদটা নষ্ট হতে থাকে, জনগণের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ তারা হাড়ভাঙা পরিশ্রম করে আর বিদেশ থেকে রেমিটেন্স এনে কতদিন এই দেশটাকে এইভাবে চালিয়ে নিয়ে যাবেন? ফলে উন্নয়নের নানা গল্পের সঙ্গে সঙ্গে দুর্নীতির যে চিত্রটা, আর উন্নয়নের সঙ্গে সঙ্গে বিদেশি ঋণের বোঝা যেটা, সব মিলিয়ে অর্থনীতির যে এরকম একটা অবস্থা পড়ে গেল, এর ক্ষেত্রে সবচেয়ে বড় বলবো যে নির্ধারক ভূমিকা পালন করেছে আমাদের এখানকার দুর্নীতি। ফলে দুর্নীতি দমন এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করাটা একটা বলবো যে সময়ের যেমন দাবি, সাথে সাথে এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যারা ক্ষমতায় আছেন। আর দুদক নামের যে প্রতিষ্ঠান আছে সেও এখন কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। বারবার তাদের কাছে অভিযোগ করার পরেও দুদকও কিন্তু অনেক ক্ষেত্রে তদন্ত করে নাই। যখন সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে আসে আর কোনো উপায় থাকে না, তখনই আমরা দুদকের তৎপরতাটা দেখতে পাই। ফলে সমস্ত ক্ষেত্রে এই যে প্রশ্ন হয়ে যাওয়া, একদিক থেকে প্রশ্ন হওয়াটা খুব ভালো, কিন্তু প্রশ্নের সঙ্গে সঙ্গে একটা বিষাদ তৈরি হয়। এত দুর্নীতি এত জায়গায়, কোথায় হাত দেবেন তাহলে? জি, ধন্যবাদ। জনাব আবুল, আপনার কাছে আসতে চাই। আজকে জনাব ওবায়দুল কাদের বিএনপির এই শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়ার প্রসঙ্গে বা সমর্থন জানানো প্রসঙ্গে বলছেন যে এই অরাজনৈতিক আন্দোলন, শিক্ষকদের আন্দোলনও অরাজনৈতিক, এবং এই অরাজনৈতিক আন্দোলনে বিএনপি এবং তাদের সমমনাদের রাজনৈতিক সমর্থন নিয়ে আমাদের ভাবতে হবে এই অশুভ মহলটি শিক্ষক এবং শিক্ষার্থীদের উস্কানি এবং ইন্ধন দিয়ে যাতে সারা দেশে বিশৃঙ্খলার আবহ না দিতে পারে। সে ধরনের অভিযোগ জনাব ওবায়দুল কাদের কেন করছেন সেটা হয়তো তিনি ভালো বলতে পারবেন, কিন্তু আপনাদের দিক থেকে এই পরিস্থিতিতে আপনাদের যে নিজস্ব আন্দোলন সেটার ব্যাপারে আপনাদের অবস্থানটা কি?
না, আমরা শোনেন, ওবায়দুল কাদের সাহেব কি বক্তব্য দিলেন, উনি এক এক সময় এক এক কথা বলেন। এই কথা সবকিছুর মধ্যে উনি রাজনীতি একবার বলেন বিএনপি নাই, বিএনপি থাকবে না, বিএনপি অস্তিত্ব নাই, বিএনপি টিকবে না, বিএনপি হ্যান, আবার বলেন বিএনপির ইন্ধন, বিএনপির উস্কানি, বিএনপি। হ্যাঁ, যদি উস্কানি হয়ে থাকে, ছাত্রদের যে যৌক্তিক আন্দোলন, উনি যদি উস্কানি মনে করে থাকেন করতে পারেন, তবে এই আন্দোলনকে আমরা নৈতিকভাবে সমর্থন দেই, কারণ এটা তাদের যৌক্তিক দাবি বলে আমরা মনে করি। শিক্ষকদের আন্দোলন, এটাকেও সমর্থন দেই। সবচেয়ে বড় কথা হলো বিসমিল্লাহ যে গলদ, আমি বললাম রাতের ভোটের যে সরকার, সমস্ত সমস্যার মূলে, সেই সরকারটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। এখন আপনি এই যে দুর্নীতি নিয়ে আপনি কথা বলতেছিলেন, দেখেন ওই যে সর্বাঙ্গে ব্যথা যদি হয়, কোথায় ওষুধ দেবো আপনি বলেন? বা ওই যে কম্বলের যদি আপনি পশম বাঁচেন, তাহলে তার কম্বল থাকে না। তা আওয়ামী লীগ এমন একটা জায়গায় পৌঁছে গেল এত বছরে, এই 15 বছর যাবৎ শাসন করে দেশে, যে আপনি যদি এই দুর্নীতিবাজ বাঁচেন বা খুঁজতে যান, তাহলে আর আওয়ামী লীগের অস্তিত্ব আপনি পাবেন না। আপনি কি কারণে বলছি, আপনি দেখেন রাষ্ট্রীয়ভাবে যদি দুর্নীতিবাজদের প্রোটেকশন দেওয়া হয়, তাহলে আপনি এখানে দুর্নীতিবাজ তৈরি হবে নাকি নীতিবোধ সম্পন্ন মানুষ জন্ম হবে? একটা শুধু উদাহরণ দিই, কোন দুর্নীতিবাজের বিচার বাংলাদেশে দৃষ্টান্তমূলক বিচার হয়েছে? কখনো কখনো আই ওয়াশ হয়েছে বা সাদা সার্টিফিকেট দেওয়ার জন্য হয়েছে। আপনার আব্দুল হাই বাচ্চু নামে একজন, কতবার কতভাবে এখানে বলা হয়েছে, আপনাদের কত হাজারবার বলা হয়েছে যে একটা ব্যাংক একা যিনি গিলে খেয়ে ফেললেন, তিনি এখনো দুর্দণ্ড প্রতাপে আছে। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া এটা কি সম্ভব? এই যে আপনি পুলিশ প্রধান বলেন, যাই বলেন, এরা একদিনে দুর্নীতি করেছে বা রাষ্ট্রের শক্তি নিয়ে করে নাই? যখন এরা বিএনপিকে নির্মূল করে দেওয়ার জন্যে মানে অধ্যত্ব প্রকাশ করলো, মাটির তল থেকে ধরে নিয়ে আসবো, একেবারে টোকাই নিয়ে আসবো, তখন ওনারা এগুলো খুব এনজয় করেছেন। কিন্তু এই সুযোগে, বিএনপিকে দমনের সুযোগ নিয়ে যে এই রাষ্ট্রটাকে গিলে খাচ্ছে, আপনি কে না? আপনি বলেন চাকর বাকর থেকে শুরু করে, চুনোপুটি থেকে রাঘব বোয়াল, মন্ত্রী এমপি থেকে শুরু করে নফর চাকর, দারোয়ান পিয়ন, মন্ত্রী এমপি, কে কার নামে যেখানেই হাত দেন, ঝাঁকি দিলেই শত শত কোটি টাকা। এই রাষ্ট্রটাকে যে ফুকলা করে ফেলা হলো এই দীর্ঘদিনে, এই 15 বছর ব্যাপী, এই দায় কি এই রাষ্ট্র আওয়ামী লীগ নেবে না? কেন নেবে না? হ্যাঁ, আমি বলছি না যে ওনারা সকল মানুষই চোর, কিন্তু আওয়ামী লীগের সাথে আজকে যেমন ধর্মকে ব্যবহার করে বারবার বাংলাদেশে লুণ্ঠন হয়েছে, চুরি হয়েছে। ওই যে বলছেন না আবেদ আলী, যে যা প্রশ্নপত্র কি বিক্রি করে বা ফাঁস করে যা আয় করেছি আল্লাহর পথে ব্যয় করেছি। তারপরে অনেক দুর্নীতিবাজ আছে যে শেষ জীবনে হজ করেই মনে করে যে সব পরকালের কাজ করে ফেলেছি। কেউ কেউ এলাকায় একটা মসজিদ মাদ্রাসায় দান করেই যেমন করে ফেলে। আর এই দেশের মধ্যে এই ইহকালে আপনি দুর্নীতি করে যদি আওয়ামী লীগের ছাতার তলে চলে যান, জয় বাংলা স্লোগান দিতে পারেন, কিচ্ছু হবে না। প্রত্যেকটা দুর্নীতিবাজ, পিয়ন থেকে দাঁড়ান, আপনি দেখবেন রাষ্ট্রের যারা দণ্ডমুণ্ডের কর্তা, তাদের সাথে কি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করছেন পারিবারিকভাবে এক একজন রতি মহারথীর সাথে। তাহলে কে পৃষ্ঠপোষকতা দান করছে বলেন? কোন দুর্নীতিবাদের দৃষ্টান্তমূলক বিচার হয়েছে বাংলাদেশে বলেন? এরা পারে বিএনপির বিরুদ্ধে, বিএনপিকে ঠ্যাঙাই দেওয়া, বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া, 1 লক্ষের উপরে মামলা দেওয়া, খালেদা জিয়াকে 2 কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে যেই বলে যে এতিমের টাকা মেরে খেয়েছেন, একটা নিষ্ঠুর মিথ্যা বক্তব্য। তিনি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, অথচ 6 বছর যাবৎ জেল খাটছেন, 10 বছরের তার সাজা। অথচ এই কি বলে, এই বদিরা জামিন পায়, তারপরে যে মখা আলমগীররা জামিন পায়, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়েরা জামিন পায়, বেগম খালেদা জিয়া জামিন পান না। প্রফেসর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছেন পৃথিবীতে, মাত্র তার মতো 11 জন মানুষ আছে যত মর্যাদাবান পুরস্কার পেয়েছেন, তাকে আপনি আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনি কি বলে প্রতিহিংসা চরিতার্থ করছেন। তাহলে এই রাষ্ট্রে কি হবে? আমি শেষ করি, শোনেন। ওই যে মানুষ দুষ্টামি করে বলে, আমি দেখলাম ফেসবুকে, আগে ওই সিনেমার নাম হইতো যে মন্টু কেন ডাকাত, টোকাই কেন পাগল, বাবা কেন চাকর, স্বামী কেন আসামি, সিনেমা হইতো না নামকরণ, খুব সুপারহিট ব্যবসা করতো। তো এখন মানে মানুষ বা এরকম বলছে যে সিনেমার নাম যদি নিশিরাতে কেন ভোট, ওই বেনজির কেন পুলিশ, তারপরে আজিজ কেন আর্মি, এইভাবে যদি সিনেমার নাম করে না, খুব সুপারহিট হয়ে যাবে বাংলাদেশে। কারণ মানুষের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে গেছে এই নাটকগুলা। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। আমি রায়হান বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। তো আমি একটু শর্ট কোয়েশ্চেন করি যে আমি হচ্ছে 3টা বিসিএস এর ভাইভাতে পাস করা, কিন্তু কোনো চাকরি পাই নাই আলটিমেটলি। হ্যাঁ, তো আমি কি ধরে নিব যে আমি কোটার কারণে বঞ্চিত বা প্রশ্ন ফাঁসের কারণে বঞ্চিত? এটা একটা গেল আমার কোশ্চেন। আরেকটা হচ্ছে আপনি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারপরেও চাকরি হয়নি, সেটাকে কিভাবে? না, চাকরি হয়নি আমার। আরেকটা স্যার আমার কোশ্চেন, সেটা কিভাবে বুঝলেন যে আপনি উত্তীর্ণ হয়েছেন? পুলিশ ভেরিফিকেশন। আমাদের রেজাল্ট তো
ভাইবারও তো রেজাল্ট দেওয়া হয়েছে আমাদের। আচ্ছা, তারপরে কেন হলো না, কিছু জানানো হয়েছে আপনাকে? না, এটা জানানো হয় নাই। ওই যে 14 গোষ্ঠী 14 জেনারেশনে কেউ কোথাও বিএনপির সাথে জড়িত, অনেকে পায় না। মামা হ্যাঁ, যে খালা। জি, যাই হোক, আমি হয়তো বঞ্চিত বা আমার হয় নাই। আরেকটা ইস্যু স্যার, আমাদের সারা বাংলাদেশের যে সাব রেজিস্ট্রাররা আছেন, সাব রেজিস্ট্রার যে স্যাররা আছেন, তারা কি কত টাকা বেতন পায় আর তাদের সম্পত্তি কত, ওনাদের কত কোটি টাকা আছে বাংলাদেশের সাব রেজিস্ট্রার যারা, স্যার এটা একটু কাইন্ডলি দেখবেন স্যার। জি, ধন্যবাদ। জনাব জর্জ, আপনার কাছে আসতে চাই। এই যে স্বচ্ছতা নিয়ে আসলে নানানভাবে প্রশ্ন উঠছে, সেটা পিএসসির প্রশ্ন ফাঁসের পরে হয়তো আরও গভীরভাবে উঠবে, এবং সে কারণে পুরো ব্যাপারটা আসলে আস্থা ফিরিয়ে আনতে, যে যার মেধা আছে, যার যোগ্যতা আছে, তিনি চাকরি পাবেন, যিনি দুর্নীতি করছেন তার ব্যাপারে আসলে সরকার স্পষ্ট অবস্থানে যাচ্ছে কিনা, এবং যাদের ব্যাপারে এখন পর্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ অন্তত চ্যানেল 24 প্রতিবেদনে উঠে আসছে এবং সামনেও আসবে, তাদের আসলে ভবিষ্যতের চাকরির ব্যাপারগুলো সরকার পুনর্বিবেচনা করে দেখবে কিনা, যে তারা এই দুর্নীতি করে চাকরি পেলেন সেই চাকরিতে তারা থাকতে পারবেন কিনা। দেখেন, এই আলোচনাটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের এই আলোচনা করার ক্ষেত্রে আমাদের আইডিয়ালিস্টিক ডিফারেন্সেস হয়তো একে অপরের থাকবে, সেইটার উপরে ভিত্তি করে যদি আমরা এই সমস্ত বিষয়ের আলোচনা করি, তাহলে আমরা মূল সমাধানে কোনোদিনই পৌঁছাতে পারবো না। কেননা আমরা এই সমস্ত সমস্যাগুলোকে যার যার জায়গা থেকে নিজের আদর্শগত অবস্থানের উপরে ভিত্তি করে এক এক রকমের ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। সেই ব্যাখ্যাটা এই সমস্যাগুলোর সমাধান আনবে না, বরং সমস্যাগুলোকে আরও জটিল করবে। যার জন্য যারা আছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ডিফারেন্সেস থাকতে পারে আইডিয়ালিস্টিক, সেগুলোর বাইরে যে এই বিষয়গুলো এখন ভাবার সময় এসেছে। এইগুলো রতন ভাই সহ অন্যান্য অনেকের কাছে আমি শুনেছি লাস্ট 30 থেকে 35 ইয়ার্স ধরে আমাদের সমস্ত পর্যায়ের ভিতরে এই ধরনের অ্যানোমালিসগুলো ধীরে 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 বিল্ড আপ হওয়া শুরু হয়েছে। যদি তাই হয়, 30 বছর যাবৎ যদি এই সমস্ত প্রধান জায়গাগুলোর প্রশ্নগুলো ফাঁস হয়ে থাকে, তাহলে আজকে প্রশাসনের অনেক বড় বড় পর্যায়ে যারা অবস্থান করছে, তারা এই ফাঁসকৃত প্রশ্নের মধ্য দিয়েই তারা তাদের স্বপদে বহাল হয়ে আছেন বলে অনেকে মনে করছেন। তো এইগুলো একদিনে সৃষ্টি হয়নি। আজকে যখন বিষয়টা একটা সর্বগ্রাসীভাবে রূপ নিয়েছে, তখন সবাই এই বিষয়ে খুব বড় বড় কথা বলছে। যখন এইগুলো প্রথম ছোট ছোট বিষয়ে আসছে, অনেককেই কথা বলতে দেখিনি, সবাই চুপচাপ ছিল। আজকে আপনি দেখেন, কারিগরি বোর্ডের চেয়ারম্যান সাহেবের সার্টিফিকেট বিক্রি করার অভিযোগ পাওয়া যায়, ই কমার্সে যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে টাকা পাচার করার অভিযোগ পাওয়া যায়। নানানভাবে যারা সরকারি বিভিন্ন জায়গায় যুক্ত, শুধু তারাও না, সামাজিকভাবেও যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্ম করছেন, তারাও কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডের ভিতরে ঢুকে পড়ছেন। স্বাভাবিকভাবেই আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এখন বর্তমান যে সামাজিক প্রেক্ষাপট, এটা একটা পতনমুখী সমাজের দিকে যাচ্ছে। এই পতনমুখী সমাজটা কেন হয়ে গেল, এটা আমি পার্সোনালি বলতে পারবো না। যারা সমাজবিজ্ঞানী আছেন ওনারা হয়তো এটা বিশ্লেষণ করে ব্যাখ্যা দিতে পারবেন যে কেন এটা পতনমুখী সমাজ ব্যবস্থার দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমাদের পারিবারিক শিক্ষা, আমাদের স্কুলিং সহ অন্যান্য সামাজিক ব্যাপ্তি কিংবা সামাজিক যেই অবকাঠামো, সেইগুলোর কোথায় ভাঙন, কোথায় আপনার ঘুণ ধরে গেল, কিভাবে ধীরে ধীরে এটা এত বড় আকারে এসে গেল, এইগুলো আলোচনা করা যেতে পারে। কিন্তু সেই আলোচনার মধ্য দিয়ে আপনি যদি নিজের জায়গার ব্যাখ্যায় আজকে আমাকে ব্লেম করছেন, আমি আজ থেকে 5 বছর আগে যদি ব্লেম করি যে আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেবরা নৈতিক সমর্থন দিচ্ছেন, কিন্তু 1991 কিংবা 2001-এর পরে ওনারা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তখন এই কোটা ব্যবস্থাপনার উপরে ওনারা কি কাজ করেছিলেন, যদি এই প্রশ্ন কেউ করে থাকে, দেখতে পারবেন যে তারা এই বিষয়ে কোনোদিন না কি গলায়নি। অতএব যার যার জায়গা থেকে আমি বলবো না যে এইটা আপনার কাউকে ব্লেম দেওয়া যেতে পারে, কিন্তু সময়ের বিবেচনায় এখন সময় এসেছে যার যার জায়গা থেকে আপনার ওইগুলো ডিফারেন্সেস ভুলে যে এই দেশের প্রয়োজনে আমাদের যেটা প্রয়োজন মনে করব, মানুষ যেটাকে প্রয়োজন মনে করবে, যেটা আমাদের জন্য ভালো হবে বলে আমরা মনে করি, সেইগুলো সার্বিকভাবে চিন্তা ভাবনা করে এগিয়ে যাওয়াটাই আমাদের সবার জন্য মঙ্গলজনক। অনেকেই নানান দুর্নীতির কথা বলছেন যে তাদের সাথে আলোচনারই কোনো উদ্যোগ সরকারের তরফ থেকে নেওয়া হয়নি, বরং মন্ত্রীরা পুরনো কথাই বারবার বলছেন। আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি, তার কারণ হচ্ছে এই বিষয়টা প্রথম যেটা এটা নিয়ে শুরুই হয়ে গেছে, যিনি কথা বলছেন উনি বললেন যে ওনারা প্রথম এটাকে রিয়্যাক্ট করেন যখন আদালতের রায়টা প্রকাশ পায়। তো যখন একটা বিষয় কোর্ট কর্তৃক নির্ধারিত হওয়ার পরে রায় হয়,
তখন আর কিন্তু ব্যক্তি হিসাবে আমি আপনি কিংবা সরকারের যে যে জায়গায় থাকুক না কেন ওইভাবে নেগোসিয়েশনের সুযোগ থাকে না। বিষয়টা তখন কোর্টের উপরে রাখতে হয়, এটা আপনি খুব ভালো জানেন। তো যখন এটা সর্বোচ্চ আদালতে গেছে, দেখা যাক সর্বোচ্চ আদালত কী রায় দেয়, তার উপরে ভিত্তি করে কী ধরনের সিদ্ধান্ত আসে। এটা কোটা সংস্কারের বিষয়ে যারা আন্দোলন করছেন, আওয়ামী লীগ তাদের অপোজিশনে দাঁড়িয়ে নেই, আওয়ামী লীগ তাদের অপোজিট না। একটা বিশাল বড় অংশ স্টুডেন্টস তারা চাচ্ছে যে একটা সংস্কারের মধ্য দিয়ে একটা সমব্যবস্থাপনা তৈরি করা। এটা এই দেশের জন্য ওনারা যেমন এই দেশের জন্য ভালো চাচ্ছেন, আওয়ামী লীগও চাচ্ছে যে এই দেশটার মঙ্গলের জন্য ওনারা যেটা চাচ্ছেন সেটা যদি সঙ্গতিপূর্ণ হয় অবশ্যই আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগ তো তাদের বিপক্ষের কোনো শক্তি না। আওয়ামী লীগ বরং তাদের এই সমস্ত সঙ্গতিপূর্ণ আন্দোলন যেগুলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে, আওয়ামী লীগ সবসময় সেই সমর্থনে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই একটা বিষয়কে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আজকে আপনি আলোচনা তুলছিলেন, যে এই আমাদের এই শিক্ষা ব্যবস্থা কিংবা কোটা সংস্কার কিংবা প্রশ্নপত্র ফাঁস, এইগুলো নিয়ে যদি আমরা আলোচনা যদি করতে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত আছে, বিশেষ করে পিএসসি চেয়ারম্যান বলেন কিংবা অন্যান্য চেয়ারম্যান বলেন, যখন এইগুলো আপনার ক্যাটাগরিক্যালি আসে যে কিভাবে প্রশ্নপত্রগুলো ফাঁস হয়, কিভাবে এইগুলো মানুষের ভিতরে বিক্রি হয়, কিভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, কিভাবে তারা চাকরিতে যোগ দেয়, যখন পিএসসি চেয়ারম্যান এটাকে অস্বীকার করে, দ্যাটস দ্য প্রবলেম। একটা বিষয় যখন অ্যাড্রেস হয়ে গেছে, অ্যাড্রেস হওয়ার পরে এটাকে কিভাবে বন্ধ করা যায়, বরং সেই দিকে আমাদের যাওয়া প্রয়োজন। সেই দিকে না যেয়ে যদি আমরা এটাকে কি বলে এই প্রশ্ন ফাঁস হওয়ার বিষয়টাকে ডিফেন্ড করে নানান রকম কথাবার্তা বলি, সেইটা বরং দুঃখজনক হবে। তো সেই জায়গা থেকে সবাই বেরিয়ে আসবে, দায়িত্বপূর্ণ জায়গায় থেকে নিজের দায়িত্বপূর্ণ আচরণ করবেন, এবং সেই আচরণের মধ্য দিয়েই এই দেশের যে অনাগত ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের দিকে দেশটা এগিয়ে যাবে। অর্থনীতির অনেক আলোচনা ইতিপূর্বে বিভিন্ন সময় করেছিলাম, আমরা আজকেও যেহেতু অপ্রাসঙ্গিকভাবে সবাই এই বিষয়টা আলোচনা করলেন, আমি একটু বলি যে বাংলাদেশের অর্থনীতি যখন খুব ভঙ্গুর, সবাই নানানভাবে বলছেন, আপনি কয়েক মাস আগেই দেখবেন প্রাইস ওয়াটারহাউস কুপার্সের যদি প্রতিবেদন দেখেন, যে দক্ষিণ এশিয়ার যে 3-4টা দেশ আছে যারা কিনা অর্থনীতিতে এই রকম একটা বৈশ্বিক সমস্যার ভেতরেও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। তো আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ সর্বোচ্চ অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, আমি বলছি যে এই সর্বোচ্চ অবস্থান নিয়ে কাজ করার পরেও যখন সর্বস্তরে একটা ক্ষয়িষ্ণু অবস্থা দেখা দিচ্ছে, সেই জায়গায় আমাদের সামগ্রিকভাবে সবাইকেই সমানভাবে ভয়েসটা রেজ করতে হবে। সেই ভয়েস রেজ করার ক্ষেত্রে যদি আমরা আমাদের পারস্পরিক রাজনৈতিক কি বলে যে আদর্শ, সেই ভিত্তি থেকে বিভিন্ন রকমের ব্যাখ্যা দিতে থাকি, তাহলে হবে কি সমস্যার সমাধানটা যে খুব একটা বেশি হবে, সেটা আমি মনে করি না। জি, জনাব রতন যদি আর কিছু যোগ করার থাকে। দুর্নীতি একটা দেশের শুধুমাত্র তো অর্থনৈতিক ক্ষতি করে তা না, মনস্তাত্ত্বিক একটা বড় ক্ষতি করে ফেলে, এবং সমাজের মধ্যে যে আভ্যন্তরীণ শ্রদ্ধা বলি, ভালোবাসা বলি কিংবা সম্মানবোধ বলি, সেগুলো ধ্বংস করে দেয়। যখন মাসিক বেতন কত টাকা পান এবং কিভাবে তিনি জীবনযাপন করেন এটা যদি আসে, আর একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি কি আয় করেন, কিভাবে জীবনযাপন করেন, একজন হাই স্কুলের শিক্ষক কেমন, আমরা বলি যে শিক্ষকদেরকে শ্রদ্ধা করতে হবে। শিক্ষক তো বাজারে গিয়ে তিনি তো অপাঙ্ক্তেয় হয়ে যাচ্ছেন। একজন যদি সৎ কর্মচারী হন, তিনি তাহলে বাজারে গিয়ে তিনি অথর্ব বলে বিবেচিত হচ্ছেন, কি পরিবারে কি সমাজে। আর পরবর্তী প্রজন্মের কাছে কি আসছে, তারা দেখছে পাওয়ার, মানি পাওয়ারটাকে তারা সামনে নিয়ে আসছে। আর যেহেতু এই পাওয়ারের কনসেপ্টে কীরকম, মানি পাওয়ার, মাসল পাওয়ার, ম্যানিপুলেশন পাওয়ার, এগুলো দিয়ে আমরা যদি বলি আবার রাজনৈতিক পাওয়ার চিন্তা করা হয়, তাহলে এখানে টাকা দিয়ে সব কেনা যায়, প্রশ্নপত্র কেনা যায়, নিয়োগ কেনা যায়, বদলি কেনা যায়, মনোনয়ন কেনা যায়, এমনকি তার ভবিষ্যৎ কেনা যায়। এই যে সব কিছু যে কেনা বেচার একটা সংস্কৃতি তৈরি হয়ে যায়, দুর্নীতি এই কেনা বেচার সংস্কৃতিকে বাড়িয়ে তোলে। তার প্রভাব সমাজে এমনভাবে ছড়িয়ে পড়ে যে সমাজের সাধারণ মূল্যবোধের স্তরটা নষ্ট হয়ে যায়। আর একটা বিষয় খেয়াল করার মতো, উন্নয়ন যতটুকু হয়েছে, এই উন্নয়ন আর কতটুকু হতে পারত। দুর্নীতির মাধ্যমে যে টাকাটা সাইফনিং হয়ে গেল, এই টাকাটা যদি কৃষি খাতে বরাদ্দ হতো, এই টাকা যদি শিক্ষা খাতে বরাদ্দ করা যেত, এই টাকা যদি স্বাস্থ্য খাতে বরাদ্দ করা যেত, তাহলে মানুষ কী রিমেডি পেতে পারত। ফলে আমাদেরকে বিবেচনা করতে হবে আমরা কোথায় আছি এবং কোথায় যেতে পারতাম, এবং এর মাঝখানে অবস্ট্রাগলটা তৈরি করেছে কে, একটা দুর্নীতি। আর আমাদের সমাজের গণতান্ত্রিক মননটা নষ্ট করলো কে, একটা দুর্নীতিগ্রস্ত সংস্কৃতি, এবং তার সঙ্গে রাজনীতি এবং এই দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক ক্ষমতা, এই দুটো মিলে আমাদের একটা জটিল পরিস্থিতি তৈরি করে ফেলে। ফলে দুর্নীতির বিরুদ্ধে যখন আমরা কথা বলি, তখন শুধুমাত্র কোনো একটা এই মুহূর্তের এক্সিস্টিং গভর্নমেন্টের ব্যাপার না, আসলে একটা সিস্টেমকেও আমরা তখন একটা প্রশ্নবিদ্ধ করে তুলতে হবে, যে এই সিস্টেমটাকে যদি না পাল্টানোর সংগ্রামটা করা না যায়, তাহলে তো অ্যাপারেন্ট
মানে আমি দৃশ্যমান অনেক উন্নতি দেখাবো, কিন্তু যেটা বললেন না পতনমুখী সমাজ, এত উন্নয়নের অবকাঠামোর মধ্যে পতনমুখী সমাজের এই বেদনা আমাদের কিন্তু সবসময় তাড়িত করবে। জি, যারা বাবুল যদি আর কিছু জি, থ্যাংক ইউ। আমি শুনছিলাম, শোনেন, ওই যে জর্জ ভাই যেটা বলেছেন ভালো কথা বলেছেন, একদিনে আসলে এই জায়গা হয়নি, এটা সত্য। হ্যাঁ, এটা দীর্ঘদিনের মানে ফল, সেটা এখন ময়ূরী আকার ধারণ করেছে এই শেষ সময়ে এসে। দীর্ঘকাল দেখেন, এই যে প্রশ্নপত্র নিয়ে কথা বলছিলাম না, এই প্রশ্নপত্র নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হলো, তিনি কিন্তু বলেছেন যে এটা যুগ যুগ ধরে শুরু হয়েছে এবং এটা আন্তর্জাতিক সমস্যা, এটা আমাদের সমস্যা না। সমস্যাটাকে যদি আপনি রিকগনাইজ না করেন, আমলে না নেন, আত্মস্থ না করেন, তাহলে আপনি সমাধান, এতে করে কি প্রশ্নপত্রের এই চক্রান্ত বা এই জড়িত তারা কি উৎসাহী হয় না? আপনি যখন সমস্যাটাকে এইভাবে হালকা করে দেখেন। আর একটা ধরেন, জর্জ ভাই যেটা বললেন মূল্যস্ফীতি বা অর্থনীতি, আপনি দেখেন এই মুহূর্তে আমি বিবিএস এর তথ্য আমি দেখে আসছিলাম আজকে আসার সময় ইন্টারনেটে। বিবিএস বলছে যে মূল্যস্ফীতি আমাদের এখানে বিবিএস এর তথ্য অনুযায়ী 10% অতিক্রম করছে। খাদ্য সামগ্রীতে আরও বেশি, যেখানে নেপাল এবং ভারতে যেটা 4.70 এবং 4.90 বা 5.1, মানে তাদের চাইতে দ্বিগুণ। এবং যে শ্রীলঙ্কার কথা বলা হচ্ছে, শ্রীলঙ্কা সেটা বিগত মে জুন মাসের যে হিসাব, আমাদের যেখানে 11 সেখানে তাদের 1.70, মাত্র 70। তাহলে বৈষম্য এবং পার্থক্য, এই যে সামগ্রিকভাবে লুণ্ঠনের কারণে আমাদের এই মূল্যস্থিতি, অর্থনীতির সংকট, ব্যাংক লোপাট, এটা কিন্তু একদিনে শুরু না। উনি যেটা বলেছেন এটা 72-75 প্রথম, আমি শেষ করেই শুরু, সেই কারণেই কিন্তু নেতা তখনই টের পাইছিলেন। এই কারণেই উনি বলছিলেন কিন্তু যে আমি সবাই পাই সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। সব চাটার দল, ডাইনে ভাই আমার পিছনে যারা আছে, এই সেভাবেই চলছে আর কি, সেই প্রজন্ম একই। থ্যাংক ইউ। রতন ভাইয়ের সাথে একটা বিষয় আমি একমত যে আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কার অত্যন্ত প্রয়োজন, এবং যেই দুইটা প্রতিষ্ঠানকে সংস্কার করা আমাদের এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটার ভিতরে একটা হচ্ছে ব্যাংকিং সেক্টর আর একটা হচ্ছে রেভিনিউ সেক্টর। ব্যাংক এবং রাজস্ব, এই দুটা যদি আমরা পরিপূর্ণ সংস্কারের আওতায় আনতে পারি, তাহলে যেই সমস্যাটা রতন ভাই সহ আমরা সবাই অ্যাড্রেস করছি, সেটা অবশ্যই কমিয়ে আনা সম্ভব। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি।